গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। ইসরায়েলি পণ্য দাবি করে দোকানে ভাঙচুরের ঘটনায় গাজীপুরে 4 জন আটক। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করতে চান ট্রাম্প। ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। পরমাণু ইস্যুতে শনিবার ইরানের সঙ্গে আলোচনা। সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ উত্তরায় নিজ বাসা থেকে গ্রেপ্তার। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা সহ একাধিক অভিযোগ। কোনোভাবেই শৃঙ্খলা ফিরছে না গণপরিবহনে। রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার, বলছেন বিশেষজ্ঞরা। দশ লাখ কেজি চা পাতা অবিকৃত থাকার পরও আমদানি আসছে চোরাই পথেও। রাজস্ব ফাঁকির অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। স্বাগত। এখন সকালে আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর ও নির্বিচার হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ জনগণ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। নিপীড়নকারীদের কঠোর বার্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাবেন শাহাদত অভ্র। ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে স্লোগানে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা। ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইকের অংশ হলো বাংলাদেশও। ক্লাস পরীক্ষা বর্জন করে রাস্তায় নামলো প্রতিবাদী কণ্ঠ নিয়ে। রাজু ভাস্কর্যের পাদদেশে আগুন ঝরা বক্তব্যে ইসরায়েলের নৃশংস গণহত্যার চিত্র তুলে ধরেন তারা। হাতে স্টপ জেনোসাইডের প্লাকার্ড, কণ্ঠে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা, চোখে ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র ঘৃণা। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য মাটিকে যুদ্ধ করতে, জিহাদ করতে, কিন্তু আমরা এই দূরে থেকে অন্তত এই কাজটা করতে পারি যেন আমরা ইসরায়েলের সমস্ত পণ্য যথাসম্ভব বয়কট করব। প্রত্যেকের প্রার্থনায় যেন আমরা আমাদের ফিলিস্তিনিবাসী, আমাদের গাজাবাসীকে রাখি। যতদিন না প্যালেস্টাইন ফ্রি হচ্ছে আমরা থাকবো, ইনশাল্লাহ মাঠে থাকবো। প্রতিবাদ হয় শহীদ মিনারেও। সমালোচনা করেন ওআইসি, আরব লীগ সহ মুসলিম বিশ্বের নেতাদের। তাদের অক্ষমতা ও নিঃসুপ আচরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গণহত্যার সাহস দেখিয়েছে বলে অভিযোগ তাদের। অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের গণহত্যার বিপক্ষে সুস্পষ্ট বার্তা প্রদানের আহ্বান জানান বিক্ষোভকারীরা। সারা বিশ্বের মুসলিম যেখানে অত্যাচারিত মানুষের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনের পক্ষে, সেখানে ওআইসি কেন এরকম চুপ হয়ে আছে? আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। সামনের দিনগুলোতে প্রত্যেকটি মুসলিম বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তারাও তাদের তাদের যে প্রতিবাদ লিপিটুকু প্রকাশ করবে। আজকেই আর কি প্রথম ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং কর্মস্থলে আসলে বিরতি ঘোষণা করেছে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলো শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রির দেশ রয়েছে সকলের কিন্তু এই বিষয়ে আসলে জোরালো ভূমিকা পালন করা উচিত। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নর্থ সাউথ, ব্র্যাক সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ সময় ফিলিস্তিনিদের দীর্ঘ পতাকা নিয়ে তারা র্যালি করেন। নিরস্ত্র গাজার মানুষের উপর হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হামলা করতেছে, নিরস্ত্র শিশুগুলোকে হসপিটালে চিকিৎসার অবস্থায় বম্বিং করতেছে। তখন তাদের ইউনিসেফের এই কনসার্নটা কই থাকে? আমরা এমন কি করেছি ওদের জন্য? আমরা এমন কিছু করতে পারিনি, কিছুই করতে পারিনি ওদের জন্য আমরা। আজকে ওখানে কোনো হসপিটাল যেটা চলতে পারছে ঠিকমতো, এরকম কোনো কিছু নাই। তো এটা আসলে আমাদের অনেক আগের থেকেই করা উচিত ছিল। যতই বড় পাওয়ার হোক না কেন, মানুষের সলিডারিটি এই গণহত্যা থামাতে পারতো। বাইতুল মোকাররমে জোহরের নামাজের শেষে বের হয় সবচেয়ে বড় মিছিল। সেখানে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড বন্ধের স্লোগান দেওয়া হয়, বলা হয় ইসরায়েলি পণ্য বর্জন করার কথা।
আজকে ওআইসি, আরব লীগ সহ সারা বিশ্বের মুসলিম যে সংস্থাগুলো আছে তারা একেবারে নিশ্চুপ অবস্থায় আছে। বন্ধ করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা মনে করি। ইসরায়েলি বাহিনীর কর্তৃক গাজায় নির্বিচারে মুসলমানদের গণহত্যার প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বলেন, গাজায় মুসলমানদের পাশে দাঁড়ানো বিশ্বের সকল মুসলমানদের নৈতিক অধিকার। গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের সকল পণ্য বয়কট করারও আহ্বান জানানো হয়। আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হবে। এদিকে রাজধানীর অন্যান্য স্থানের মতো উত্তরার মানুষও ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। একাত্মতা প্রকাশ করে মিছিল করে রাজুক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে অংশ নেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এতে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় গাজায় হামলা ও গণহত্যার বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার দাবি জানানো হয়। গাজায় গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করে রাজধানীর প্রধান সড়কগুলোতে। এ সময় তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরব ভূমিকা থেকে বের হয়ে গণহত্যা বন্ধে কাজ করার দাবি জানায়। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে গণহত্যা অবিলম্বে বন্ধ করার জন্য সমাবেশ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে। একই দাবিতে শাহবাগে মানববন্ধন করে ন্যাশনাল সিটিজেন পার্টি। বিকেলে রাজধানীর ভাটারায় আমেরিকান এম্বাসির সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করা হয়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। শাহাদাত অফরো, এখন, ঢাকা। গাজীপুরে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় বাটাসহ বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক 4 জনকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এর আগে সোমবার দুপুরে নগরীর বোর্ড বাজারে গাজার চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় জনতা। মিছিল থেকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় বাটাসহ কোকা-কোলা, 7 আপ ও আর্থিক প্রতিষ্ঠান বিকাশের সাইনবোর্ড। একের পর এক মিথ্যা অভিযোগে গাজায় ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি দখলদার বাহিনী। পশুর সাথে ফিলিস্তিনিদের তুলনা দিয়ে এই হত্যাযজ্ঞে সমর্থন দিয়ে যাচ্ছে সাধারণ ইহুদিবাদী ইসরায়েলিরাও। লড়াই থামলেও ফিলিস্তিনিদের সাথে কট্টর ইহুদিবাদের মনস্তাত্ত্বিক এই দূরত্ব কি আদৌ খুঁজবে কোনো দিন? বিস্তারিত জানাবেন নুসরাত কামাল। Gaza need to die. Is that seriously what you think? I am kill 2 people Palestinian. Gaza, it's not people, the animals, you know, the monkey, the dog, the horse. It's same the animals. If it's dead, it's okay. It's not a man. It's not people. 1.5 বছরের আগ্রাসনে শুধু ফিলিস্তিনি শিশুদের দেহই নয়, ছিন্ন ভিন্ন হয়েছে পুরো গাজা, ফিলিস্তিনের হৃৎপিণ্ড। মধ্যযুগীয় বর্বরতাকে হার মানানো এই নির্মমতার উৎস কি বুঝতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনি যুবক হামজা সাদাহ। অনলাইনে শতাধিক ইহুদিবাদী ইসরায়েলের কাছে জানতে চেয়েছিলেন গাজায় নির্বিচারে মানুষ হত্যা তারা সমর্থন করেন কিনা। উত্তর শুনে হামজার মতোই হতবাক নেটিজেনরাও। You eat chicken. You eat chicken. Would you eat a child from Gaza? Are you comparing people in Gaza to chickens? Yeah, it's chicken. It's nothing. It's not people. It's animals. They're my family. I'm Palestinian. I have family and friends in Gaza. I'm from Palestine. Does that mean I'm an animal? Yeah, if you from Palestine, you animals. Yeah. নিছক কল্পনার উপর দাঁড়িয়ে গাজা, ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলি অপপ্রচার। কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোতে লাখো মানুষ মানসিকভাবে বন্দী এসব অপপ্রচারে। তারই প্রমাণ হাস্যোজ্জ্বল মুখে গর্বের সাথে নিরস্ত্র মানুষ হত্যার এসব সাক্ষ্য।
নিজেদেরই ভূমিতে অসহায় ফিলিস্তিনিদের কারাবন্দী নির্মম নিপীড়নের এ জীবন কয়েক দশকের। বর্বরতার সীমা ছাড়াতে ছাড়াতে অবশেষে মুখোশ খুলতে শুরু করেছে দখলদার ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ঔপনিবেশিক কায়দায় ইসরায়েলের ভূমি দখল কর্মসূচির পর্দা উন্মোচন হচ্ছে বিশ্ববাসীর সামনে। I think it's really important that people around the world band together to stand opposed to Donald Trump's attempt to realign the world into the interests of fascists and strongmen. ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণে 1967 সাল থেকেই পানির মতো অর্থ ঢেলেছে প্রতিটি ভূমিদস্যু সরকার। তারও আগে 1948 সালে স্বাধীনতা ঘোষণার পর ইসরায়েলের দখলকৃত অঞ্চল থেকে পালিয়ে যাওয়া প্রায় 7 লাখ ফিলিস্তিনি অঞ্চলটির 85% মুসলিম জনগোষ্ঠী আশ্রয় নেয় আরব বিশ্বের বিভিন্ন দেশে। পরবর্তীতে মাতৃভূমিতে যাদের আর ফিরতে দেয়া হয়নি। নিজ দেশে বিশ্বের অন্য যে কোনো দেশের সাধারণ মানুষের মতোই ফিলিস্তিনিদের বাঁচতে চাওয়ার আকুতি খারিজ করেই ক্ষান্ত হয়নি ইহুদিবাদী ইসরায়েলিরা। সীমা ছাড়িয়েছে পাশবিকতার। أما بعد الدمار اللي شفناه مش متأملين حاجة إلا في وجه الله فقط لا غير. أما ترامب شو بده يسوي لنتنياهو؟ গাজা উপত্যকা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেমে শুধু অঞ্চলের পর অঞ্চলে অবরোধ দিয়েই ক্ষান্ত হয়নি, কুক্ষিগত করেছে সাধারণ ফিলিস্তিনিদের জীবনও। দখলকৃত অঞ্চল নিজেদের দাবি করার মধ্য দিয়ে শুরু ইসরায়েলের বসতি স্থাপন কর্মসূচি। এ লক্ষ্য অর্জনে শুধু ফিলিস্তিনি মুসলিমরাই নয়, ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনি খ্রিস্টানরাও। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তক্ষয়ী অভিযান জোরদার করে ফিলিস্তিন। ইসরায়েলের এ পথে বড় বাধা গাজায় বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরা। কারণ ইসলামপন্থীরা এ যুদ্ধ শুরু করেছে এবং ইহুদিদের হত্যাকারী হিসেবে মুসলিম জনগোষ্ঠীকে চিত্রায়িত করার যে অপপ্রচার অপচেষ্টা ইসরায়েল চালিয়ে আসছে শুরু থেকে, সে সব গল্পকে মিথ্যা প্রমাণ করে গাজায় মুসলিম খ্রিস্টান সহ নানা বিশ্বাসে বিশ্বাসী ফিলিস্তিনিদের সহাবস্থান। গাজায় চলমান আগ্রাসনের পেছনে ইসরায়েলের প্রধান যুক্তি 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা ও 1200 ইসরায়েলিকে হত্যার প্রতিশোধ। সে সময় হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ আনলেও এর 2 সপ্তাহ আগেই টানা তৃতীয় দিন অবরুদ্ধ পশ্চিম তীরে বিমান হামলা চালায় খোদ ইসরায়েল। নুজহাত কামাল, এখন বিশ্ব। গাজায় হত্যাকাণ্ড বন্ধের কোনো আভাস নেই, বরং উপত্যকাটি থেকে সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে গাজাকে খালি করার পরিকল্পনার কথা ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। নেতানিয়াহু সে সময় ফিলিস্তিনিদের অন্য যে কোনো দেশে চলে যাওয়ার কথা বলেন। হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছেন বলেও ইসরায়েলিদের আশ্বস্ত করেন এই দুই নেতা। বৈঠকে কথা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতেও। এ বিষয়ে তেহরানের সঙ্গে সরাসরি ওয়াশিংটন যোগাযোগ করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। আগামী শনিবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। এদিকে সোমবার ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চব্বিশে জুলাইয়ে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত 11টার দিকে রাজধানীর উত্তরায় পশ্চিম থানা এলাকায় নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানান, তুরিন আফরোজের ল্যাপটপ ও মোবাইল ফোন তল্লাশি করে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। আজ তাকে আদালতে তোলা হবে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সাল নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় বলেছি আমি যে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে জখম করেছে একজন ছাত্র। ওনার নাম হচ্ছে জনাব আব্দুল জব্বার, বয়স হবে 21 বছর।
অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। এবার জানাবো ফেরার খবর। আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মস্থলে ফিরছে মানুষ, তাই সড়ক মহাসড়কে স্বাভাবিকের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ বেশি। এ নিয়ে আরও জানাতে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, জানাবেন মহাসড়কে যানবাহনের চাপ কতটা বেড়েছে, ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের তরফ থেকে? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু ঢাকা সহ অন্যান্য যে আশুলিয়া, বাইপাস, সাভার, এতে কিন্তু তারা কর্মস্থলে ফিরছেন। তো অভিযোগের কথা যদি বলতে চাই, যে সেক্ষেত্রে যে মানিকগঞ্জ দিয়ে যে যারা ঈদের সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ যারা ঈদ করতে স্বজনদের কাছে গিয়েছিলেন, তারা কিন্তু আজও ফিরছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে কাটা পথের যাত্রী যারা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে এসে যারা হচ্ছে পাটুরিয়া ঘাট পার হয়ে কিন্তু যেখানে আমাদের পাটুরিয়া এবং আরিচা ঘাট পার হয়ে তারা কিন্তু যে বাসে উঠছে, সে পদ্মা লাইন, তারপর হচ্ছে সেলফি এবং নীলাচল পরিবহনগুলো যেগুলো একেবারে পাটুরিয়া আরিচা হয়ে যেগুলো ঢাকায় যায়, সেগুলোতে কিন্তু অভিযোগের খবর আমরা পেয়েছি। বিশেষ করে যে আজ একটু আগেই এক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম মানিকগঞ্জ থেকে তারা ভাড়া কত দিচ্ছে। সেক্ষেত্রে 120 টাকার ভাড়া কিন্তু তারা আমার কাছে 150 টাকা চেয়েছে। আর যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছে যে পাটুরিয়া থেকে যারা তারা আসছে তাদের কাছ থেকেও কিন্তু অতিরিক্ত ভাড়া নিয়েছে। এদিকে যে এই যে ভোগান্তি, কিন্তু মানিকগঞ্জ থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, অর্থাৎ মানিকগঞ্জ থেকে সাভার, ধামরাই কিংবা গাবতলী পর্যন্ত যাচ্ছে, সেগুলোতে কিন্তু অপেক্ষা করেই যাচ্ছে। কিন্তু যারা পাটুরিয়া হয়ে আসছে ঘাট পার হয়ে, সেক্ষেত্রে কিন্তু তাদের ভাড়াটা বেশি নিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে। এক্ষেত্রে কিন্তু গতকাল রাতেও কিন্তু দেখেছি যে শিবালয় এসিল্যান্ড যে রয়েছেন ফয়েজ আহমেদ, তিনি কিন্তু দেখা গিয়েছে যে 13টি মামলার মাধ্যমে 13টি মামলায় কিন্তু যে আপনার 22,500 টাকা কিন্তু জরিমানা করেছে শুধুমাত্র অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য। তো মানিকগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে কোনো পরিকল্পনাই কাজে আসছে না। গত কয়েক দশক ধরে বিভিন্ন প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। নগর পরিবহন থেকে একক বাস কোম্পানি কোনোটাই কার্যকর হয়নি। গণপরিবহনের সাথে জড়িতরা বলছেন সমন্বয়হীনতায় সেবা পাচ্ছেন না যাত্রীরা। আর বিশেষজ্ঞদের মতে গণপরিবহন রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার। সিউল আহমেদের প্রতিবেদন। রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বহু দশক ধরে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে কোনোটাই কার্যকরী হয়নি। সর্বশেষ রাজধানীর গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে একক বাস কোম্পানি চালু করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের মাধ্যমে ঢাকার বাস রুটের সংখ্যা কমিয়ে ঢাকা নগর পরিবহনের আওতায় সব বাস চালানোর পরিকল্পনা করা হয়। তবে এবারও প্রথম ধাপে ব্যর্থ হয় ডিটিসিএ। সরেজমিন পরিদর্শন করে দেখা যায় বিদ্যমান ব্যবস্থায় ঢাকা নগর পরিবহনকে অন্যান্য কোম্পানির নন এসি বাসের সঙ্গে প্রতিযোগিতা করে চলতে হচ্ছে। সেসব বাস সরানোর নেই কোনো উদ্যোগও। গাবতলী চাষারা রুটে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে না হলেও অন্য রুটগুলোতে ঢাকা নগর পরিবহনের বাসের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। শুধু এই জ্যামগুলোর জন্য গাড়িগুলো আসতে দেরি করে, অনেক সময় লাইনে অনেকক্ষণ খাড়ায় থাকতে হয়। ওইদিকে ঘন্টা দাঁড়িয়ে থাকে, গাড়িতে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে, তখন জামগুলো সৃষ্টি হয়। টোটাল কোঅর্ডিনেশনের একটা গ্যাপ আছে আমাদের। তো এর ভিতরে ধরেন আমাদেরকে নিজেদেরকেও, যারা যাত্রী আছে তাদেরও সচেতন হতে হবে। আমরা বাস মালিক না, বাসের আপনার গণপরিবহনের প্রত্যেকটা লোকের কাছে আমরা জানি। এদিকে রাজধানীতে গণপরিবহন সমন্বয় করার কথা ছিল বহু বছর ধরেই, অর্থাৎ বাস, মেট্রো রেল, রেল স্টেশন, বিমানবন্দর থেকে একই রুটে সেবা পাবেন নগরবাসী।
কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে গেছে। আর গণপরিবহনের সাথে জড়িত কর্তা ব্যক্তিরা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সকল পরিকল্পনায় নেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আমাদের যে রুট ডিজাইনগুলি করেছি ডিটিসিএ আমাদের সাথে আলোচনা করে নাই, ওরা ওদের নিজেদের মতো করে করেছে। যেটা দেখা যাচ্ছে এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমাদের যে ব্যবসায়িক ইন্টারেস্ট এখানে ওদের এই রুট ডিজাইনের সঙ্গে যায় না। এ বিষয়ে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প পরিচালক ধ্রুব আলমের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, রুট সমন্বয় ডিজাইন সকলের অবগতি নিয়েই করা হয়েছে। আপাতত এসি বাস দিয়ে একটি রুটে নগর পরিবহন বাস পরীক্ষামূলকভাবে চলছে। বোর্ড সভায় যে অনুষ্ঠিত হলো সেখানেও এটা আসলে দেখানো হয়েছে এবং এই 42টা রুট 9টা ক্লাস্টারের পরিকল্পনাটা বলা হয়েছে। সুতরাং এখানে আসলে সেই ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই যে আমরা জানি না বা আমাদেরকে না জানিয়ে রুট দেয়া হচ্ছে। এদিকে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন সমন্বয় করতে হলে শুধুমাত্র প্রকল্প নয়, তা বাস্তবায়নে থাকতে হবে মনিটরিং ব্যবস্থা। বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত গণপরিবহন করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বাস্তবতায় এসেছিল, যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সব দৌড়ের মধ্যে ছিল, তখন কাজ করার জন্য অনেক সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু ইটস টু লেট নাও। দিন দিন এটা জটিল থেকে জটিলতর হচ্ছে এবং এইটার বিশৃঙ্খলা যত বেশি হচ্ছে, একটা গোষ্ঠীর ইনকাম তত দিন দিন বাড়ছে। এছাড়াও গণপরিবহন খাতকে মেট্রো রেলের মতো নিজেদের আওতায় এনে একটি কোম্পানির মাধ্যমে পরিচালনা করার কথাও বলেন তারা। গত কয়েক দশকেও রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসেনি। রাজধানীতে বেড়েছে অবৈধ গাড়ির চাপ, আর এই সব কিছুকে মাথায় নিয়েই সাধারণ জনগণ প্রতিনিয়ত গণপরিবহন ব্যবহার করে যাচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে না পারলে গণপরিবহনে কখনোই শৃঙ্খলা ফিরে আসবে না। আর তাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ঠিক এখনই এই গণপরিবহন শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। নওগাঁয় সরবরাহ কমায় ঊর্ধ্বমুখী সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বিভিন্ন সবজি কেজিতে বেড়েছে অন্তত 10 টাকা। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন সবজির সরবরাহ কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর সপ্তাহ ব্যবধানে কোন সবজির দাম কতটা বাড়লো? শাপিন, বেশ কিছুদিন থেকে উত্তর জেলা নওগাঁয় প্রচন্ড তাপদাহ বিরাজ করছে। আর এই তাপদাহের কারণে গ্রীষ্মকালীন যেসব শাকসবজি রয়েছে সেগুলোর উৎপাদন কিছুটা কমছে। আর উৎপাদন কম হওয়ার কারণে হাট বাজারগুলোতে সব সবজির সরবরাহ কমে আসার কারণে বলা যায় যে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। অর্থাৎ গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে। আর সবজির দামের কথা যদি বলি, যেখানে সবচেয়ে বেশি দামের সবজি বিক্রি হচ্ছে সিম 60 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে প্রকার ভেদে 50 থেকে 60 টাকা কেজি, পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, শসা 35 থেকে 40 টাকা কেজি, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা পিস। করলার দাম কিছুটা কমেছে, এখন বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি। মিষ্টি কুমড়া 10 থেকে 12 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব ধরনের শাক, লাল শাক বা সবুজ শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি 20 থেকে 25 টাকা কেজি। লাউ বা কুড়া যেটা বলে, প্রতি পিস বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা পিস। মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 থেকে 40 টাকা কেজি এবং আলু আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি কেজি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। আইটি নওগাঁ পৌর পাইকারি বাজারে, সবজি বাজারে এই বাজারটি ভোর থেকে শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত সবজি এই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসেন। কৃষকদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জেনেছি যে তারা বলেছেন যে যেহেতু প্রচন্ড তাপদাহ বিরাজ করছে, খরা চলছে, আর এই খরার কারণে প্রতি সপ্তাহে তাদের জমিতে পানি সেচ দিতে হচ্ছে। এতে বলা যায় যে প্রায় 400 থেকে 500 টাকা খরচ বেশি হচ্ছে সেচ দিতে গিয়ে। এছাড়া পচানি রোগ দেখা দিচ্ছে, কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে এই রোগ নিয়ন্ত্রণ করার জন্য। তারপরও আসলে ভালো সুফল পাওয়া যাচ্ছে না। এই কারণে বলা যায় যে সবজির উৎপাদন কম হচ্ছে এবং তারা বাজারে কম পরিমাণ সবজির সরবরাহ করতে পারছেন এবং দাম কিছুটা বেড়েছে। আর দাম বাড়তি হওয়ার কারণে ক্রেতারা কিছুটা অসন্তুষ্ট বলা যায়। আর যেহেতু একটি পাইকারি বাজার, এই বাজারে সবজির দামের কম বা বেশি যদি হয় তাহলে খুচরা বাজারে এর প্রভাব পড়ে। পাশে রয়েছে খুচরা বাজার, এখান থেকে যারা বড় ক্রেতা রয়েছে মূলত তারা এখান থেকে এই সবজিগুলো কিনে নিয়ে গিয়ে কিছুটা বাড়তি দামে তারা সবজিগুলো বিক্রি
করে থাকেন। আর এই পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে আসার কারণে দাম আমরা বেশি দেখেছি এবং বলা যায় যে আগের তুলনায় এই বাজারে সবজির সরবরাহ মোটামুটি কমেছে। তবে যদি এই বৃষ্টি বা যদি আবহাওয়া ভালো না হয় তাহলে আসলে সবজির উৎপাদন অনেকটাই কমে আসবে এবং সরবরাহ কম হলে দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম নিয়ে সবশেষ। 10 লাখ কেজি চা পাতা অবিকৃত থাকার পরও আমদানি করছেন ব্যবসায়ীরা, তাও আবার সরকারের চোখ ফাঁকি দিয়ে। গত 5 বছরে শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, চীন সহ নানা দেশ থেকে $500 মিলিয়ন চা পাতা আমদানি হয়েছে। এছাড়া সীমান্ত থেকে অবৈধ পথেও ঢুকছে পাতা। এতে করে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছেন চা খাত সংশ্লিষ্টরা। আরও জানাবেন হোসাইন জিয়াদ। দেশের অভিজাত সুপার শপ কিংবা শহুরে পাড়ার মোড়ের দোকানে চোখে পড়ে আকর্ষণীয় মোড়কে রাখা বিদেশি চা পাতা। আছে বিশ্বখ্যাত যুক্তরাজ্যের টুইনিংস, শ্রীলঙ্কার দিলমা ব্র্যান্ডের চা পাতাও। এছাড়া চীন, ভিয়েতনাম সহ নানা দেশ থেকে আমদানি হচ্ছে উচ্চমূল্যের এসব চা পাতা। স্লিম টি, গ্রিন টি, মাসালা টি সহ নানা ফ্লেভার আর ধরনে এসব চা পাতা বিক্রি হয়। অভিজাত ক্রেতারাই ভোক্তা। মূলত সুপার শপগুলোতে বিক্রি হওয়া এসব চা পাতা আসে সরকারের অগোচরে। আমরা ডিরেক্ট ইম্পোর্টার থেকে নিই, ওরা আমাদেরকে প্রোভাইড করে এখানে আমরা আমাদের কাস্টমারদেরকে তারপর প্রোভাইড করি। আর যেগুলো দেশি চা পাতা আছে, দেশি ব্র্যান্ডগুলোর সাথে আমাদের ডিরেক্ট ডিল আছে, ওরা ডিরেক্ট আমাদেরকে দেয়, আমরা এখানে কাস্টমারদেরকে প্রোভাইড করি। চা বোর্ডের হিসাবে গত 5 বছরে দেশে প্রায় $501 মিলিয়ন ব্যয় হয়েছে চা পাতা আমদানিতে। এর মধ্যে 2022 সালে 10 লাখ কেজি চা আমদানিতে ব্যয় $152 মিলিয়ন, 2023 সালে $86 মিলিয়ন এবং সবশেষ 2024 সালে চা আমদানিতে ব্যয় $123 মিলিয়ন। চা বোর্ড কর্মকর্তারা বলছেন, হাতে গোনা 2-1টি প্রতিষ্ঠানকে সরকার চা আমদানির অনুমতি দেয়, কিন্তু সরকারের চোখ ফাঁকি দিয়ে বিপুলে চা পাতা আমদানি করে অসাধু ব্যবসায়ীরা। এতে ডলার ব্যয়ের পাশাপাশি রাজস্ব হারায় সরকার। চায়ের ফ্লেভার ক্রিয়েট করার জন্য বা কিছু প্যাকেট টি ব্যাগ ক্রিয়েট করার জন্য আমাদের হয়তো কিছু চা আমদানি করতে হচ্ছে। আমরা এটা নিয়ে চিন্তা করছি যে আমদানি কমিয়ে আমরা রপ্তানিটাকে আরেকটু কিভাবে বাড়াতে পারি। গ্রিন টির আমদানিটা যদিও অনেকে একটু মনক্ষুণ্ণ হবে, বিশেষ করে যারা ব্যবসার সাথে ইনভলভ, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমার কাছে কান্ট্রি কামস ফার্স্ট। আমাদের দেশে যেহেতু আমার প্রোডাকশন অ্যাডিকুয়েট হচ্ছে, দরকার হলে আমাদের গ্রিন টি ফ্যাক্টরি আমরা ওপেন করব। শুধু তাই নয়, প্রতি বছর সীমান্তে চোরাই পথেও প্রবেশ করে বিপুল পরিমাণ চা পাতা, যার কিছু জব্দ করতে পারে বিজিবি। অথচ দেশে 2024 সালে চা উৎপাদন হয় 9 কোটি কেজিরও বেশি। চাহিদা মিটিয়ে রপ্তানি হয় পৃথিবীর অন্তত 20টি দেশে। বাড়তি উৎপাদনের কারণে নিলামে বিপুল চা পাতা থেকে যায় অবিকৃত। এমন অবস্থায় আমদানি ঠেকানো না গেলে পুরো শিল্প হুমকির মুখে পড়বে বলে দাবি বাগান মালিকদের। পার্শ্ববর্তী কান্ট্রি থেকে এসে এটা আপনাদের হাট বাজারে, রাস্তার পাশে যে কোনো জায়গায় 100-150 টাকা চা বিক্রি করে। আপনি বললেন কীভাবে 100-150 টাকা চা বিক্রি হচ্ছে কেন? অনেকগুলো চা তো এখানে এই ইন্ডিয়া থেকে চলে আসতেছে ব্ল্যাক অবৈধ রাস্তায়। এগুলো হচ্ছে কি যে আপনি ইয়াতে চলে যাচ্ছে, মার্কেটে চলে যাচ্ছে। এভাবে চা আমদানি বাড়ার পেছনে সরকারের নীতিগত দুর্বলতা ও নজরদারির অভাবকে দুষছেন চা খাত সংশ্লিষ্টরা। আমদানি ঠেকাতে একই সাথে দেশে ভালো মানের চা পাতা উৎপাদনের দাবি তাদের। কঠোরতা 2 জায়গায় আনতে হবে, ইম্পোর্টের ক্ষেত্রেও আনতে হবে। তার আগে ওই কোয়ালিটির কিছু চা যাতে সারা বছর প্যাকেটাররা পায় বানাইতে হবে। বানায় বলতে হবে, ভাই তুমি তো এটা ইম্পোর্ট করতেছো, এই কোয়ালিটি তো এখানে আছে, তাহলে তুমি ইম্পোর্ট করবা কেন? চা পাতার এবছর নিলাম শেষে প্রায় 10 লাখ কেজি পাতা অবিকৃত থেকে গেছে, যার বাজার মূল্য 30 কোটি টাকা। এই বিপুল পরিমাণ চা পাতা অবিকৃত থেকে যাওয়ার পরও বাংলাদেশের বাজারে পৃথিবীর নানান দেশ থেকে চা আমদানি হচ্ছে, যেটিকে অশুভ সংকেত হিসেবে দেখছেন বাগান মালিকরা। তারা বলছেন, এই বিপুল পরিমাণ চা পাতা আমদানির ক্ষেত্রে যে সংস্থাগুলোর নজরদারি থাকার কথা সেটি আসলে হচ্ছে না। এটি আগামীতে পুরো চা খাতের উপর প্রভাব ফেলতে পারে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। পরবর্তী জাতীয় নির্বাচনে সহজ প্রক্রিয়ায় সরাসরি ভোট দেওয়ার সুযোগ চান মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা।
ভোট দেওয়ার মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত প্রবাসীদের জন্য নির্বাচন ব্যবস্থায় দৃষ্টান্তমূলক পরিবর্তন আনবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। আর্থিক সচ্ছলতা ও নিরাপদ ভবিষ্যতের আশায় দেশে দেশে প্রবাস জীবন কাটাচ্ছেন প্রায় 1.5 কোটি বাংলাদেশি। তাদের পাঠানো রেমিটেন্সে ঘুরে দাঁড়িয়েছে গ্রামীণ অর্থনীতি, গতি বেড়েছে জাতীয় অর্থনীতিতেও। ভিনদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও এই রেমিটেন্স যোদ্ধাদের অবদান অনস্বীকার্য। অথচ ভোটাধিকারের মতো মৌলিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তারা। জটিল প্রক্রিয়ার বেড়াজালে পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান না তারা। তবে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের পক্ষ থেকে 3টি পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রক্সি পদ্ধতিকে। এ পদ্ধতিতে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় একজন প্রবাসী দেশে তার পক্ষে ভোট দেওয়ার জন্য প্রতিনিধি নির্ধারণ করবেন। সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তবে তারা চান সহজ প্রক্রিয়ায় সরাসরি ভোট দেওয়ার সুযোগ। নির্বাচনে প্রবাসী কোটা রাখারও দাবি তাদের। আমরা যাতে প্রবাসে থেকেও বাংলাদেশের যে ভোট অধিকার আমাদের, সেই ভোট অধিকার যাতে প্রয়োগ করতে পারি এমন একটা ব্যবস্থা যাতে করা হয়, করলে আমরা প্রবাসীরা আনন্দিত হব। প্লাস হচ্ছে আমাদের যে ভোট অধিকার সেটা আমরা প্রয়োগ করতে পারবো। আমরা অনলাইনে ব্যালটের মাধ্যমে বা ইভিএম এর মাধ্যমে যাতে আমার গণতান্ত্রিক দেশের যে আমার মূল্যবান ভোটটা এই পরিশ্রমের মাধ্যমেও আমি যাতে অ্যাম্বাসিতে যাইয়া হাইকমিশন যাইয়া আমার ভোটটা দিতে পারি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোট প্রয়োগে আগ্রহী মালয়েশিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীরাও ভিনদেশে অবস্থান করলেও অংশ নিতে চান নতুন সরকারের নির্বাচনে। সর্বোচ্চ নিরাপত্তার সাথে অনলাইনে ভোট সংগ্রহ করা যায় কিনা সেক্ষেত্রে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট মহল সর্বোচ্চ দৃষ্টিপাত দিবে সে প্রত্যাশা করছি। যারা স্টুডেন্ট আছে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করার কোন একটা ওয়ে যাতে তারা বের করতে পারে, এটা আসলে একটা মাইল ফলক হবে এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য। অতীতের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে লড়াই করতে হয়েছে প্রবাসীদের। তাদের আশা এবার প্রক্রিয়া সহজ করার মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে বর্তমান অন্তর্বর্তী সরকার। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। কানাডায় সাধারণ নির্বাচন ঘিরে প্রচারণা তুঙ্গে। বিভিন্ন জরিপ বলছে লিবারেল পার্টির জনপ্রিয়তা কনজারভেটিভ পার্টির তুলনায় কিছুটা বেশি। পাওয়া যাচ্ছে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাসও। অভিবাসন ইস্যুতে যারা ইতিবাচক থাকবেন তাদেরকেই ভোট দিতে চান বাংলাদেশি কানাডীয়রা। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়েছেন 1 মাসও হয়নি। এর মধ্যেই আগাম নির্বাচনের ঘোষণা আসায় বিভিন্ন প্রদেশ চষে বেড়াচ্ছেন জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির হয়ে ভোট চাচ্ছেন স্বভাবসুলভ বিনয়ের সুরে। We are able to step up. Canadians show their very best when we're digging in deep, pulling together and putting our very best foot forward to fight for our values, to fight for our future, to fight for our communities, and that's what we're doing in this election. ট্রুডোর উপর থেকে জনগণের আস্থা চলে যায়, অর্থনৈতিক টানাপোড়েন আর অভিবাসন নীতিতে সংকট তৈরি হয়। এরপর লিবারেল পার্টির প্রধান হয়ে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মার্ক কার্নি। ক্ষমতা নিয়েই আগাম নির্বাচনের ঘোষণা দেন। কারণ হিসাবে দেখান নির্বাচিত সরকারই পারবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক ইস্যুতে সমঝোতা করতে। অন্যদিকে ট্রাম্পও চান নির্বাচিত জনপ্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে। এর মধ্যে দুই নেতার টেলিফোন আলাপে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে লিবারেল পার্টি। এমন প্রেক্ষাপটে জরিপগুলোতে লিবারেল পার্টি আছে ভালো অবস্থানে। তবে কনজারভেটিভ পার্টিও দিন দিন জনপ্রিয়তার সূচকে এগিয়ে আসছে। যদিও অনেকে মনে করেন অর্থনীতিবিদ মার্ক কার্নি হচ্ছেন সেই ব্যক্তি যিনি মার্কিন শুল্কের বেড়াজাল থেকে বের করে আনতে পারবেন কানাডাকে। আর বাংলাদেশিদের ভরসা অভিবাসন ইস্যুতে বরাবরই সেরা লিবারেল সরকার। লিবারেলস হচ্ছে ইমিগ্রেশন ফ্রেন্ডলি, লিবারেলস হচ্ছে মানুষের কথা বলে, লিবারেলস ক্যানাডিয়ানদের কথা বলে, লিবারেলস আমাদের এগিয়ে নিয়ে যায় এবং ক্যানাডাকে শক্তিশালী দেশ হিসেবে পরিণত করতে লিবারেলসের ভূমিকা থাকবে। এবারের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কানাডিয়ানরা, তাই আশা করা হচ্ছে যে কোনো বারের চেয়ে ভোট পড়বে বেশি। এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী দিনের সমগ্র আমেরিকা অঞ্চলের রাজনীতি, অর্থনীতি। ইতোমধ্যে অর্থনৈতিক এক সংকট দানা বেঁধেছে, সেটি কাটিয়ে ওঠাই প্রাথমিক লক্ষ্য নতুন প্রধানমন্ত্রীর জন্য।
সৈয়দ ইফতেখার, এখন কানাডা। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। মঙ্গলবার নাগাদ শুল্কারোপ প্রত্যাহার না করলে চীনা পণ্যে অতিরিক্ত 50% শুল্কারোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শুল্কযুদ্ধের পূর্বাভাস আশীর্বাদ হয়ে এসেছে বেইজিংয়ের জন্য। ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার সম্ভাবনার পাশাপাশি জ্বালানি তেলের দরপতনে চাঙ্গা হতে পারে চীনের স্থানীয় অর্থনীতি। নাফিয়া আরমান মননের প্রতিবেদন। শুল্কারোপের প্রভাব থাকলেও আকাশ ভেঙে পড়বে না। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 34% আমদানি শুল্কারোপের পর এমনটাই জানান কমিউনিস্ট পার্টির মুখপাত্র, যা ছিল চীন জুড়ে খবরের শিরোনামের শীর্ষে। 8 বছর পর শুল্ক ঝড়ের প্রত্যাবর্তনে বিশ্ব যখন ব্যতিব্যস্ত সমঝোতায়, তখন ভিন্ন পথে চীন। ট্রাম্পের ঘোষণার 48 ঘন্টার মাথায় ওয়াশিংটনের পণ্যে পাল্টা শুল্কারোপ ঘোষণা করে বেজিং, যার অর্থ হল বাণিজ্য যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত শি জিনপিং প্রশাসন। ক্ষতি সামাল দিতে স্থানীয় অর্থনীতিতে আসতে পারে বিভিন্ন প্রণোদনার ঘোষণা। Measures such as cutting rates and lowering the reserve requirement for banks to support lending, all those measures they are more likely now because of the market reaction and also because of potential weakness in the economy because of the hit to China's exports. চীনের পাল্টা পদক্ষেপে বেজায় চটেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নাগাদ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্কারোপ প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যথায় বুধবার থেকে চীনা পণ্যের ওপর আরোপ করা হবে অতিরিক্ত 50% শুল্ক। তবে মার্কিন শুল্কারোপের কারণে ঘুরতে পারে চীনের অর্থনীতির চাকা। বিশ্লেষকদের ধারণা, শুল্কযুদ্ধের সুযোগে বিশ্ববাসীর জন্য নিজেদের বাণিজ্যের দরজা উন্মুক্ত করতে পারে চীন। ইতোমধ্যেই জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে শুরু হয়েছে অর্থনৈতিক আলোচনা। অর্থনীতিকে বাঁচাতে চীনের ঘনিষ্ঠ হতে পারে ইউরোপও। We've been working on strengthening our relationship with one of our strategic partners, which is China, for the past few years already, with a strong diplomatic effort from the Spanish side. Actually, the Spanish president has been there for a few times. He's going there again this week, again to strengthen those ties, to find new markets for EU products, and also to be able to attract Chinese investment, which will be another key element for our strategic autonomy going forward. শুল্ক ঝড়ের কারণে বিশ্ববাজারে 4 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে জ্বালানি তেলের দর, যা সুফল বয়ে এনেছে বেইজিংয়ের জন্য। কারণ বিশ্বজুড়ে জ্বালানি তেল আমদানিকারকের তালিকায় শীর্ষস্থানে রয়েছে চীন। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করব এখন সকাল, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। ইসরায়েলি পণ্য দাবি করে দোকানে ভাঙচুরের ঘটনায় গাজীপুরে 4 জন আটক। ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করতে চান ট্রাম্প। ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক। ইসরায়েলি হামলায় আরও 60 ফিলিস্তিনি নিহত। সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ উত্তরায় নিজ বাসা থেকে গ্রেপ্তার। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা সহ একাধিক অভিযোগ। কোনোভাবেই শৃঙ্খলায় ফিরছে না গণপরিবহন। রাজনৈতিক প্রভাব মুক্ত করার সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার, বলছেন বিশেষজ্ঞরা। দশ লাখ কেজি চা পাতা অবিকৃত থাকার পরেও আমদানি আসছে চোরাই পথেও। রাজস্ব ফাঁকির অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।